এ এম আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যাঁ, হাসিফ ভাই কেমন আছেন? ভালো আছে, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। ফারাজ ভাই কেমন আছে? ফারাজ ভাই জি কেমন ভাই, আমি আছেন? ভালো আছি। জি ভালো আছি, আশা করি আপনিও আসিফ ভালো ভাই, আছেন। হ্যাঁ ভালো আছি। আসিফ ভাই, আমি সেই ডাক্তার বলছি, সে মনে আছে অনেকদিন আগে লাইভে কথা বলেছিলাম আপনার সাথে, মনে পড়ছে? ভাই, ওই এইটুক বললে তো। সেই বললাম সপ্তাহে একদিন করে আমি ফ্রিতে রোগীদের চিকিৎসা করার একটা চেষ্টা ও মানে আচ্ছা করছি আচ্ছা, হ্যাঁ রোগীদের হ্যাঁ সপ্তাহে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই খুবই ভালো হ্যাঁ, একটা উদ্যোগ নিয়েছেন আপনি। হ্যাঁ, বলেন হ্যাঁ, বলেন। হ্যাঁ, আমি ওটা তো চালিয়ে যাচ্ছি, কন্টিনিউ একদম ক্রমাগত ওটা চালিয়ে যাচ্ছি, এবং সামনের মাস থেকে ওটা সপ্তাহে 2 দিন করবো, এটা চিন্তা ভাবনা রয়েছে। আহ, যাই হোক, দেখা যাক কি হয়, কতদূর কি হয়। তো আসিফ ভাই, একটা বিষয় নিয়ে আমি খুব চিন্তা ভাবনা করছি কিছুদিন ধরে। হ্যাঁ, তো সেই বিষয় নিয়ে একটু আপনার সাথে এবং আমার ফারাজ ভাইয়ের সাথে একটুখানি ওই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো, জাস্ট শুধু এইটুকুই। করবো তাহলে? হ্যাঁ হ্যাঁ, বলেন। অবশ্যই। হ্যাঁ, প্রথমত হচ্ছে, আমি তো হিন্দু সম্প্রদায়ের একটা ছেলে, ঠিকই, কিন্তু আমি যেটা দেখছি যে জন্মের সময় থেকে একটা শিশু, একটা বাচ্চা, যে তার এখনো কোনো সেরকম জ্ঞান বুদ্ধি কিচ্ছু হয়নি, তখন থেকেই তার গায়ে, তার মনের মধ্যে ধর্মের একটা ট্যাগ লাগিয়ে দিচ্ছে। তার কানে মন্ত্র করে দিচ্ছে বিভিন্ন রকম, যে যার মত যে মত যে মতে বিশ্বাস করে সেই রকম মন্ত্র একটা ট্যাগ লাগিয়ে দিচ্ছে। মানে তাকে, সে বড় হবে, সে বড় হয়ে তার বিচার বুদ্ধি কাজে লাগাবে, সে জানবে বুঝবে, সমাজ সম্পর্কে জানবে, সে বিভিন্ন ধর্ম সম্পর্কে জানবে, তারপর তার যেটা ভালো লাগে সে সেটা বেছে নেবে। তার এক মুহূর্ত, মানে একটু তার সেইটুকুর সুযোগও দেওয়া হচ্ছে না, তার আগেই তার গায়ে ট্যাগ লাগিয়ে দিচ্ছে বিভিন্ন রকমের, যে তুমি এই মন্ত্রের মানে তুমি এই সম্প্রদায়ের, তুমি এই মন্ত্র, তুমি এই মন্ত্র জপ করবে। হ্যাঁ, মানে তাতে কি হবে কি হবে না তার কোনো মানে ভ্রুক্ষেপ না করে তার গায়ে এরকম ট্যাগ লাগিয়ে দিচ্ছে। এরকম একটা ঘটনা আমি বলি। হঠাৎ করে একদিন একটা গোসাই, ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ, 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 শুনতে হ্যাঁ। পাচ্ছি, বলেন। হঠাৎ করে একদিন একটা গোসাই, আমি তো ওই একদিন করে তো একটু ইয়ে করি, মানে একদিন করে মানুষকে যতটা পারা যায় আমি ইয়ে করি, তো হঠাৎ করে একটা গোসাই এসেছে। গোসাই আসার পরে আমাকে জিজ্ঞেস করছেন, আহ আচ্ছা ডাক্তারবাবু, আপনি নিরামিষ খান তো? আমি বললাম, না আমি নিরামিষ খাই না, আমার যখন যেরকম জোটে মা যেমনটা রান্না করে দেন, বা আমরা যেমনটা বাজার করতে পারি আমরা তেমনটা খাই, আমিষও খাই নিরামিষও খাই, বা দেখা যাচ্ছে কোনোদিন, কথার কথা, কোনোদিন দেখা যাচ্ছে যে দুটো রুটি থাকলো তাই খাই, আমার কাছে কোনো ইয়ে নেই যে এই খেতে হবে বা ওই খেতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই, যেমন জোটে তেমন খাই আমি। তো দেখো কি, তখন আমাকে বলছে কি, আচ্ছা নিরামিষ খান না আপনি? কি সর্বনাশ, তাহলে তো আপনি অনেক অপরাধী। আমি বলছি আমি অপরাধী? আচ্ছা কেমন করে অপরাধী একটুখানি বোঝান তো দেখি। তখন আমার মাথাটা মানে গরম হয়ে গেছে একদম, মানে আর এমনিই তো একটু টেনশনের মধ্যে, বিভিন্ন রকম টেনশন বলতে মানে রোগ সম্বন্ধে তো বিভিন্ন রকম, মানে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম রোগ, তো আর বিভিন্ন রকম মাথায় চিন্তা থাকে। তো যাই হোক, হঠাৎ করে মাথা গরম হয়ে গেছে, তার চুপচাপ আমি আছি। আমি বললাম ঠিক আছে, আমি কেমন দোষ করেছি বলেন? বলছে প্রাণী হত্যা করা এটা তো বড় অন্যায়। আমি বলছি প্রাণী হত্যা করা অন্যায়? বলছে হ্যাঁ, প্রাণী হত্যা করা তো অন্যায়। আমি বলছি তা প্রাণী হত্যা করা যদি সত্যি অন্যায় হয়ে থাকে, হ্যাঁ, যদি আমরা প্রাণী হত্যা করে অপরাধ করে থাকি, তো আপনি আপনি তো নিরামিষ খান তাই তো? তা আপনি আপনি কিন্তু আমাদের থেকে আরো অনেক বড় অপরাধী। বলছি কিরকম করে আমি অনেক বড় অপরাধী, কেমন করে? তখন আমি বললাম যে দেখুন, আচার্য জগদীশ চন্দ্র রায় তার বই পড়েছেন কিনা আমি জানি না, আপনি হয়তো ওই ধর্মীয় গ্রন্থ ছাড়া তো জীবনে কিছু পড়েননি, হয়তো পড়েছেনও কিনা সেগুলো ঠিকভাবে আমি জানি উনি, তাও জগদীশ চন্দ্র রায় কিন্তু উনি জানিয়ে দিয়েছিলেন যে উদ্ভিদেরও প্রাণ আছে। তো আপনি সেই জগদীশ চন্দ্র উদ্ভিদদেরকে বসু। হত্যা জগদীশ চন্দ্র সরি, বসু। জগদীশ চন্দ্র, বসু বসু, সরি দুঃখিত, একটু মানে তাড়াতাড়ি বলতে গিয়ে ভুলে গেছি। যাই হোক, উদ্ভিদেরও কিন্তু প্রাণ আছে, তা আপনি তাদেরকে হত্যা করছেন, তাদেরকে, যাদের প্রাণ আছে তাদেরকে আপনি হত্যা করছেন, আপনি তো অনেক বড় অপরাধ করছেন। আর দ্বিতীয় নম্বর কথা আরেকটা, দ্বিতীয় নম্বর কথা এই যে আপনার শরীরে যখন কোনো ফোড়া হচ্ছে, আপনার শরীরে যখন কোনো কৃমি হচ্ছে, আপনার শরীরে যখন কোনো অ্যামিবা বাসা করছে, হ্যাঁ, তখন তো আপনি বেশ সুন্দর করে ডাক্তারবাবুর কাছে গিয়ে বলছেন, ডাক্তারবাবু আমার দেখুন তো বারবার আম পড়ছে, পায়খানা হচ্ছে, আমার একটু ব্যবস্থা করেন। তা আপনি কি জানেন আপনার যে আম পড়ছে এই আমটা আসলে কোথার থেকে সৃষ্টি হয়েছে? অ্যামিবা ডিসেন্টারি, যেটা হচ্ছে আপনার এন্টামোইবা হিস্টোলাইটিকা, এক ধরনের জীবাণু। আপনি কি জানেন সেটা? কখনো শুনেছেন?
বা ব্যাসিলারি ডিসেন্টারি, যেটা মানে সেগুলা ডিসেন্টারি, সেগুলা ফ্লেক্সনারি, সেগুলা বয়ডি, সেগুলা সনি, এগুলোর মাধ্যম দিয়ে ওই রোগটা সৃষ্টি হয়। তো ওগুলোও তো জীবাণু। আপনি ডাক্তারের কাছে গিয়ে মেট্রোজিল ট্যাবলেট বা অন্যান্য যে সমস্ত ট্যাবলেট অনেক আছে, যাই হোক, ওই সমস্ত ট্যাবলেট খেয়ে জীবাণুটাকে যে হত্যা করছেন, তা আপনি তো অন্যায় করছেন। তো আপনার শরীরে থাকা উচিত ওই জীবাণুটা। বা দেখা যাচ্ছে আপনার শরীরে একটা ফোড়া হয়েছে, ফোড়াটা হয়েছে কেন? ওখানে ওর ভেতরে হয়তো কক্কাস জন্মগ্রহণ করছে, কোনো একটা কক্কাস হয়তো ওর ভেতরে আছে। তা সেটাও তো একটা জীবাণু। তাকে আপনি কেন ওষুধ খেয়ে কেন হত্যা করছেন? তাকে কি কারণের জন্য হত্যা করছেন? তাকে আপনি তো অন্যায় করছেন। আপনার তো এটা করা উচিত না। আপনার ওই ওই যে জীবাণুটা আগে, ওটাকে তো আপনার শরীরে রাখা উচিত। আপনি তো বড় ভক্ত, আপনার কাছে কোনো কিছু মানে সব জীব আপনার কাছে মানে একেবারে কি, তাকে হত্যা করা যাবে না, তাদেরকে রক্ষা করতে হবে, এই তো ব্রত নিয়েছেন আপনি। তাহলে আপনার যখন ওই আম পড়ছে তখন আপনি কেন গিয়ে ওষুধ খাচ্ছেন? আপনার যখন ঘায়ে ফোড়া হচ্ছে আপনি কেন গিয়ে ওষুধ খাচ্ছেন? বা আপনার যখন কৃমি হয়েছে পেটে তখন আপনি কেন হচ্ছে গিয়ে ওষুধ খাচ্ছেন? এতে গিয়ে ডাক্তারের কাছে গিয়ে ওষুধ কেন খাচ্ছেন? কেন খাচ্ছেন বলুন তো দেখি? আপনি কেন এদেরকে ঠিক হত্যা আছে, করছেন বুঝতে কি পেরেছি। কারণের জন্য? বুঝতে পেরেছি ভাই, আপনার পয়েন্টটা আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, আর কি কিছু বলবেন আপনি ভাই? না, তো যাই হোক, এই সমস্ত বিষয় নিয়ে তো ওনার সাথে আলোচনা বিভিন্ন রকম গন্ডগোল অশান্তি প্রচুর পরিমাণে হলো আসিফ ভাই, বুঝেছেন? হ্যাঁ, মানে নিরামিষ আমিষ খাওয়া এই নিয়ে যে কি গন্ডগোল আর কি অশান্তি, যাই হোক প্রচুর পরিমাণে হলো। তো যাই হোক, আমি মানে চেষ্টা করছি আস্তে আস্তে যে মানে আপনারা যেমন ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, মানে আমিও চেষ্টা করছি আস্তে আস্তে, আমি সেই রাস্তায় আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি আসিফ ভাই। তো ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আবারও কথা হবে আপনার সাথে। তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ফারাজ ভাই। ঠিক আছে, তাহলে উনি চলে গেছেন। পরের জনকে যুক্ত করি হইল। আমরা এই হাদিসটা একটু দেখি। দেখেন ফরাজ ভাই, এখানে কিন্তু এই বিষয়ে একটা ইন্টারেস্টিং একটা তথ্য পাওয়া যায়। দেখেন, সুনান আত-তিরমিজি তাহাকিকৃত, সফর থেকে ফিরে রাতের বেলায় স্ত্রীর নিকট যাওয়া অপছন্দনীয়। 2712 জাবির হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর থেকে ফিরে রাতের বেলা স্ত্রীদের নিকট যেতে তাদেরকে নিষেধ করেছেন। হাদিসের ভিতরে বলা যে এই হাদিসটি হাসান সহি, একাধিক সূত্র বর্ণিত আছে। ইবনু আব্বাস হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা সফর থেকে ফিরে এসে তাদেরকে স্ত্রীদের নিকট যেতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞার পরও দুজন লোক রাতে তাদের স্ত্রীদের ঘরে ঢুকে তাদের প্রত্যেকের সাথে একজন করে পরপুরুষ দেখতে পেল। এটা একটা সহিহ হাদিস ভাই। মানে মুহাম্মদ রাতের বেলা তাহলে নিষেধ করছিল কেন? ফারাজ ভাই, আপনার কি মনে হয় যে মুহাম্মদ কেন নিষেধ করছিল রাতের বেলা ফিরেই ঘরে না ঢুকতে? তোদের প্রত্যেকের সাথে একজন করে দুজন লোক, মানে দুজনই দেখছে, দুজনই দেখছে হচ্ছে। আচ্ছা, মানে মানে এটা তো মোহাম্মদ ভাই, আর সাহাবীরা যখন সফরে যেত, মনে করেন ওই এলাকার মাইয়াদের মনে করেন বিরাট পার্টি শুরু হয়ে যেত নাকি? এইটা তো ভাই মুদিজা ছাড়া অন্য কিছু বলা যাচ্ছে না আসলে। আমি তো ভাবতেছি যে স্বামী ঘরে নাই তখন ওই মেয়েরা পুরা মানে ডিস্কো শুরু হয়ে যেত তখন। মোহাম্মদ তার সাহাবীদেরকে নিয়ে যেই না ওই মদিনা থেকে বেরিয়েছে, মনে করেন ওইদিকে তখন ধুন্ধুমার শুরু হয়ে গেছে। নামাজ পার্টি। এবং এই জন্য মোহাম্মদ এটা জানতো যে তা ওইখানে কি হইতেছে ঘটনা। কিন্তু আচ্ছা, ফারাজ ভাই, তাহলে তো এই জিনিসটা তো আয়েশা, সাফি, মানে হাফসা এদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল নাকি? হ্যাঁ ভাই, তারাও তো নারী, তারাও তো নারী ভাই। যদি এরকমটা হয়, মোহাম্মদ আগে থেকে বলতে মানা করে, তাহলে তো ভাই ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স এটা হইতে পারে। মোহাম্মদের, হ্যাঁ সেটাই তো আমি ভাবতেছি। মোহাম্মদ নাইলে জানলো কেমনে যে সাথে সাথে ঘরে ঢোকা যাবে না? এটা তো মোহাম্মদ নিজে আগে নিজে এক্সপিরিয়েন্স করছে। সে নিশ্চয়ই একদিন সাথে সাথে ঢুইকা আয়েশার ঘরের সাথে সাথে ঢুইকা নিশ্চয়ই একটা এমন একটা কিছু দেখছে যেটা আনএক্সপেক্টেড ছিল। এই জন্য সে বুঝছে যে এটা ঢোকাটা ঠিক না, একটু পরে ঢোকা উচিত, কাজটা শেষ হওয়ার পরে ঢোকা উচিত। ভাই ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স বলে কথা। হাদিসটা খুবই একটা জরুরি হাদিস। এটা সব মানে হুজুরের এই জিনিসটা জানা উচিত, যে আপনারাও এটা আমল করবেন এই হাদিসটা, যে সফর থেকে ফিরে সাথে সাথে ঘরে ঢুকবেন না। কারণ
বলা তো যায় না পরপুরুষ থাকেন কিনা। এখন এটা নবী যেহেতু আপনাদেরকে শিখাই গেছে, আপনারা এটা ফলো করবেন, এই আমলটা করবেন।